গল্পের নাম প্রেম তৃষা। লিখেছেন ইশরাত জাহান জেরিন। গল্পের ১৬তম পর্ব। ঈশ্বর সোনা, ডোন্ট সে স্টপ, অনলি সে স্টার্ট এন্ড কন্টিনিউ। তৃষা আর কোনো কথা বলার সুযোগই পেল না। বলবে কি করে? এই লোক সেই অবস্থায় দেখেছে। বউ মরে যাচ্ছে অসুখে, আর সে মরে যাচ্ছে বউকে কাছে পাওয়ার অসুখে। ছা ফকিরা কাজকারবার। প্রেমের শরীরে এই তীব্র শীতেও ঘাম ঝরছে। এটা ডাবল বেডের কেবিন। তৃষার পাশে শুতে কষ্ট হচ্ছে না। তাছাড়া সিঙ্গেল বেড হলেও বউকে সে নিজের বুকের ওপর রাখত। শত হলেও বউ নামক হিটার বলে কথা। তৃষা প্রেমের বুকেই অভিমান নিয়ে শুয়ে আছে। হঠাৎ প্রেম তার কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করল, সোনা কষ্ট হচ্ছে খুব? আপনাকে বলেছিলাম রয়েশয়ে কাজ করুন। সব কিছুতে জলদিপোনা। শালির ঘরে বউ, পরিশ্রম করলাম আমি, আর কষ্ট লাগে তোর? তখন তো বাধা দেসনি। যত সব নাটকের বস্তা। তৃষা মুখ ভেঙচি কাটতেই প্রেম তার ঠোঁটে চুমু খেয়ে কাছে আসতে নিলে তৃষা ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, চেঁচিয়ে বলে, এই হাইব্রিড করলা। আরেকবার কাছে আসার চেষ্টা করলে করলার রস চিপড়ে তেতো ভাব দূর করে দেব। প্রেম ভ্রু কুঁচকে উঠে যায়। দাঁতে দাঁত চেপে বলে, ওই কচলাকচলি ছাড়া তুমি চুলো ফেলাতে পারবে না। আসেন আপনার তা ফেলে দেখাই। শালির ঘরের বউ, তোর মুখের ওপর বোম মারার আগে ওয়াশরুমে যা। আর হ্যাঁ, দরজা আটকাবি না। আমিও আসছি একটু পর। শালার ভাই, তোমার ওয়াশরুম চাপলে তুমি যাও। কথায় আছে না, যার হাগা ধরে সে নিজেই দৌড়ায়। প্রেম কথা না বাড়িয়ে ওয়াশরুমে গেল। এই কনকনে শীতের মধ্যে শরীর ভিজিয়ে আসতেই দেখল তৃষা ঘুমিয়ে গেছে। প্রেম তৃষার পাশে এসে বসল। মুখের দিকে তাকিয়ে কি সব ভেবে হঠাৎ ঘুমন্ত তৃষার জামা উপরে উঠিয়ে ক্ষতর দিকে তাকাল। ওই জানোয়ারের বাচ্চার কত বড় সাহস প্রেমের জানের ওপর আঘাত করে। ও ভেবেছে কি মুক্ত হয়ে যাবে? কঠিন জীবন অপেক্ষা করছে ওর জন্য। জানের বদলে জান যাবে। প্রেম তৃষার ক্ষতর ওপর আলতো করে চুমু দিয়ে জামা নামিয়ে গায়ে চাদর টেনে দেয়। জানালার কাছে আসতেই পেছনের কিছু কথা মনে পড়ে যায়। প্রত্যুষের কাছে যাওয়ার আগের ঘটনা। থানাতে প্রেমের জন্য অপেক্ষা করছিল হেতিজা। কালুর বাপ অনেক কষ্টে সিদ্দিক নেওয়াজকে হোটেলে নিয়ে গিয়েছেন। থানায় কেবল হেতিজা আর প্রেমা ছিল। প্রেম থানায় ঢুকতে না ঢুকতেই হেতিজা তাকে আঁকড়ে ধরেন। কেঁদে কেটে চেঁচিয়ে আর্তনাদ করে বলেন, আমার ছেলেকে ছেড়ে আমায় বন্দি করো। সে অসুস্থ তাই এমন কাজ করেছে। ওর কোনো দোষ নেই। একজন অসুস্থ মানুষের কি কোনো শাস্তি হতে পারে? আমার ছেলে পাগল, সে অসুস্থ, অন্তত এই উছিলায় তাকে ছেড়ে দেও। ছেলে ছাড়া আর কে আছে আমার বলো? ছেলে অসুস্থ তুমি কি করে জানো? তার মানে কি প্রত্যুষ যা যা করেছে সবই তুমি আগ থেকে জানতে ফুফি? প্রেম এক মুহূর্তে থমকে যায়। তারপর পুনরায় বলে, দেখো, তুমি আমাদের সত্য বলে সাহায্য না করলে তোমার ছেলের শাস্তিও কমবে না, তাকে আর না পারবে কখনো দেখতে, না শাস্তি থেকে বাঁচাতে। হেতিজা একটা ঢোক গিলে কেবল। তারপর বলে, বলছি বাবা, সব বলছি। কেবল ছেলেটাকে রেহাই করো প্রেম বাবা। প্রেম হাত দুটো বুকের কাছে ভাঁজ করে বলল, একটু নিরিবিলি আলাপ করলে ভালো হতো না? তদন্ত কক্ষের বাল্বের হলুদাভ বাতির নিচে বসে আছে হেতিজা। শীতের মধ্যে ঘাম টিপটাপ করে পড়ছে কপাল বেয়ে। সেদিকে পাত্তা নেই কারো। সবাই কান পেতে চেয়ে আছে তার ঠোঁটের ফাঁক গলে বের হওয়া জবানের দিকে। হেতিজা প্রেমের দিকে একবার তাকালো। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুরু করল। প্রত্যুষের সঙ্গে তিথি নামক মেয়েটির 7 বছরের সম্পর্ক ছিল। দুজনের মধ্যকার সম্পর্ক এতটাই গভীর ছিল যা দেখে বিবাহিতই লাগত। সাধারণ বিবাহিত মানুষদের মধ্যে দীর্ঘদিন যাবৎ সংসার করলে যেমন সম্পর্ক তৈরি হয় ঠিক তেমনি। প্রত্যুষ প্রায় তিথিকে বাড়ি নিয়ে আসত। আমরা একসঙ্গে গল্প করতাম। প্রত্যুষের ইন্টেলিজেন্স অফিসার হওয়ার সেই ছোট থাকতেই খুব ইচ্ছে ছিল।
মেধাবী ছাত্র বলতে পারো। প্রত্যুষ ঠিক করে রেখেছিল চাকরিটা পেলেই বিয়ের পিঁড়িতে বসবে। আমার আর প্রত্যুষের মধ্যকার সম্পর্ক ছিল বন্ধুর মতো। এত ব্যস্ততা, পড়ালেখার চাপে প্রত্যুষ মানুষদের সঙ্গে মিশতে পারত না। আমার সঙ্গে দিন শেষে সব শেয়ার করত। আস্তে আস্তে আমরা ভালো বন্ধু হয়ে উঠি। ছেলের শান্ত মুখটার দিকে একবার তাকালে দুনিয়ার কোনো কষ্ট আর কষ্ট মনে হতো না, বিশ্বাস করো। সেই ছেলে চাকরির প্রিপারেশন নেওয়ার সময় তিথি আচমকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তার মধ্যে টাকার লোভ জন্মায়। অনেকদিন আগ থেকেই হয়তো বুড়ো ব্যাটা হাতিয়ে নেওয়ার ইচ্ছে ছিল। তাই তো আমার ওমন ছেলেটাকে কষ্ট দিয়ে বিয়ে করেছে। ওর জন্য আমার ছেলেটা অসুস্থ হয়, এত এত অপরাধে জড়িয়ে পড়ে। প্রেমের মুখ দেখে মনে হলো এসব বানোয়াটি গল্প তার খুব একটা পোষালো না। সে আদিত্যের দিকে তাকাতেই আদিত্য বাইরে দাঁড়িয়ে থাকা আহাদের দিকে একবার তাকালো। মুহূর্তেই ওপাশের সেল থেকে ভেসে এলো প্রত্যুষের বেদনাদায়ক আর্তনাদ। হেতিজা অস্থির হয়ে উঠে ছেলের কাছে যাওয়ার জন্য দাঁড়াতেই আহাদ এসে বাধা দিল। আদিত্য হেসে বলল, আপনি সত্য বলবেন কি, নাকি আপনার ছেলেকে থেরাপির ডোজ বাড়িয়ে দেব? পাশ থেকে প্রেম তিতাকুনি কেটে বলল, আরে ভাই, ডিম থেরাপি দিবেন নাকি? তাহলে কিন্তু আমি ডাইনোসরের ডিম কিনে নিয়ে আসব। এই শুনুন, কাজটার দায়িত্বে আমাকে রাখা হোক। আমি আবার থেরাপি স্পেশালিস্ট। বলেই চোখ মেরে এক গাল হাসল প্রেম। তবে হেতিজার চোখমুখ জুড়ে আতঙ্কের পাহাড়। সে চোখটা একবার বন্ধ করে পুনরায় খুলল। তিথি রূপী গুণে অপরূপা ছিল। তিথি শুরু থেকেই আমার ছেলেকে অনেক ভালোবাসত। তবে সেই ভালোবাসাই তিথির জন্য কাল হয়। পাপি তো আমার ছেলে একা নয়, আমিও কম কোথায়। প্রত্যুষ যখন 10 বছরের ছিল তখন তার পাপা পাপন দেওয়ানের সঙ্গে এক সন্ধ্যায় বিরাট ঝগড়া হয়। পাপনের সঙ্গে সেই ঝগড়া মারামারি পর্যায়ে চলে যায়। আমি সারাটা জীবন একজনকে চেয়ে এসেছি, আর বাবা শেষে তার সম্মানের কথা রাখতে সম্পদ দেখে অচেনা কারো সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন। তবুও বছর চলে গেল, প্রাক্তন ভুলতে পারলাম কই? পাপন আমায় যে ভালোবাসেনি তা বলল ভুল হবে, তবে সংসার করতে হবে, বাধ্যবাধকতা মানতে হবে, তাই সবটা মেনে নিচ্ছিলাম। তাছাড়া আর কিছুই নয়। তখন প্রেমা কোলের শিশু। এক সন্ধ্যায় প্রাক্তনের কল আসে ফোনে। হঠাৎ এত বছর পরও যখন জানতে পারি সে এখনো আমার অপেক্ষায়, আমায় ভালোবাসে, সেই থেকে মাথা পুরো বিগড়ে যায়। প্রত্যুষের স্কুল ছুটির পর তাকে নিয়ে একদিন প্রাক্তনের সঙ্গে দেখা করতে যাই। প্রত্যুষ এত কিছু বুঝত না, যা বুঝাতাম তাই বুঝত। এভাবে আমি আবারও প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাই। হঠাৎ একদিন পাপন বিষয়টা বুঝতে পারে। যেদিন তার কাছে প্রথম হাতে নাতে ধরা খাই সেদিন অনেক ঝামেলা হয় বাড়িতে। কিছু সময় কেটে যায়। তারপর একদিন ঠিক করি পালিয়ে যাব। পালানোর প্রস্তুতিও নেই, তবে পাপন ধরে আনে। সেদিন পাপনের সঙ্গে অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে লোহার রড দিয়ে পাপনের মাথায় আঘাত করতেই সে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশে কেবল রক্ত আর রক্ত দেখতে পাচ্ছিলাম। লাশ কি করব বুঝতে পারছিলাম না। প্রত্যুষ তখন নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখছিল। ছেলে ছোট থেকেই মা ভক্ত, সেই ভক্তের জোর কাজে লাগাই আমি। সেদিন উপায় না পেয়ে রুমের মধ্যেই পাপনের মরদেহ টুকরো টুকরো করি। প্রত্যুষকে বলেছিলাম, বাবা খারাপ মানুষ, যারা তোমার মনে কষ্ট দিবে তাদের এমন পরিণতিই করবে। ছেলেকে বুঝিয়েছিলাম, বাবা অন্য মা আনতে চেয়েছিল, তাই আম্মু কষ্ট পেয়ে তাকে শাস্তি দিয়েছি। তাই ছেলেও হাতে হাতে সেদিন আমায় সাহায্য করে। কাজ শেষ করে ওই দিন বাসায় আমি বিরিয়ানি রান্না করেছিলাম। কিসের বিরিয়ানি জানো? পাপনের মাংসের বিরিয়ানি। বলেই হাসল হেতিজা। তারপর অনেক দিন চলে যায়। অ্যাক্সিডেন্ট বলে ঘটনা দামা চাপা দেওয়া হয়। খুন যে হয়েছে সেটা ভাবার কোনো বিষয়ই নেই। এমনভাবে মাংস কাটা হয় দেখতে অ্যাক্সিডেন্টই মনে হয়েছিল। পাপনের মৃত্যুর পর বাবা এসে আমাকে সহ আমার সন্তানদেরকে ঢাকায় নিয়ে আসে। তারপর আর প্রাক্তনের ফোন আসেনি।
আস্তে আস্তে আমার চিন্তাধারার পরিবর্তন আসে। ছেলেমেয়েদের দিকে মনোযোগী হই। আমি হেতিজা সত্যি অতীত ভুলে কেবল মাত্র আমার ছেলেমেয়েদের কথা চিন্তা করি। আস্তে আস্তে প্রত্যুষ বড় হয়। আমার মতোই একদিন প্রেমে পড়ে। তিথি মেয়েটিও তো কম ভালোবাসত না তাকে। তবে আস্তে ধীরে বুঝতে পারি আমার ছেলেটা কেমন যেন টক্সিক হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল, তিথি একবার নিঃশ্বাস নিলেও তার কৈফিয়ত তাকে দিতে হতো। একটু ভুল হলে ভয়ানকভাবে টর্চার করত। প্রথমত খারাপ কিছু আন্দাজ করলেও তারপর পুরান ঢাকার একটা পুরনো বাড়িতে ছেলের টর্চার সেল আবিষ্কার করি। নানাভাবে তিথিকে সেখানে অত্যাচার করা হতো। এমনকি শেষে এমন অবস্থায় চলে গিয়েছিল যে তিথি তার পরিবারের মানুষেদের সঙ্গেও ঠিক করে কথা বলতে পারত না। শেষে একদিন তিথি নিজের জীবন বাঁচানোর জন্য বাবার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। তার উদ্দেশ্য ছিল একটা সুস্থ জীবন। সেই ছেলের যদিও অনেক টাকা পয়সা ছিল, তবে আমি তিথিকে চিনি, ভালো পরিবারের মেয়ে। দরিদ্রতা দেখে বড় হয়নি, তাই টাকার লোভ তার মধ্যে ছিল না। প্রত্যুষের জন্য সবকিছু করতে রাজি ছিল সে। তবে তার বিয়ে হওয়ার পর প্রত্যুষের মধ্যে আরও রাগক্ষোভ বাড়ে, আরও ভয়ানক হয়ে ওঠে। বিয়ের পরদিনই সে তিথিকে জিম্মি করে সকলের অগোচরে। প্রত্যুষ সব বিষয় আমার সঙ্গে শেয়ার করত, তার কোনো কর্ম আমার অজানা নয়। সেদিন যখন তিথিকে ধরে আনে তখনও আমি নিষেধ করেছিলাম, কিন্তু শুনেনি। আমার সামনে তিথিকে খুন হতে দেখেছি, শরীর সব মাংস আলাদা করে রান্না করতে দেখেছি। তিথির লম্বা চুল ছিল, সেই চুল কেটে জীবিত অবস্থায় মাথা নেড়া করে দিয়েছে তিথিকে। আর মারার পর কি মেরেছে? মারার কাজ তো জীবিত থাকা অবস্থাতেই করে ফেলেছে। আচ্ছা, তোমরাই বলো, দোষ ওই তিথির না? আমার ছেলের সঙ্গে প্রেম করে অন্য কাউকে বিয়ে করলে তো পরিণতি এমনই হওয়ার কথা ছিল। মেয়েটা এখনো বুঝল না আমার ছেলে তাকে কত ভালোবাসত। কেবলমাত্র ওই মেয়েকে ভালোবেসে আমার ছেলে পাপ করেছে। তাই দোষী আমার ছেলে নয়, ওই মেয়ে তিথি। আদিত্য এক মুহূর্তের জন্য থমকে যায়। জিজ্ঞেস করে, তাহলে যে আপনার ছেলে বলল তিথি মরেনি, ওই রুমে তিথিও ছিল, সেই সব কি? আদিত্য আরও কিছু প্রশ্ন করার আগেই হাসপাতাল থেকে ডাক্তারের কল আসে। আদিত্য কেবল জিজ্ঞেস করে, লাশটা কার? সেটা জানা যায়নি। হঠাৎ আহাদ দৌড়ে সেলের মধ্যে প্রবেশ করে। হেতিজা তখনও চুপ। তাকে করা প্রশ্নের এখনো কোনো জবাব তার কাছে নেই। আহাদকে বিচলিত হতে দেখে আদিত্য জিজ্ঞেস করে, কি হয়েছে? কোনো সমস্যা? স্যার, লাশের গলায় যেই লকেটটা ছিল তা খুলতে সক্ষম হয়েছি। সেখানে ছবি আছে। আই থিঙ্ক ভিকটিমের ছবি। কই দেখি। আদিত্য লকেটটা হাতে নেয়। ছবিটার দিকে তাকানোর আগেই লকেটটা টেনে প্রেম নিজের হাতে তুলে নেয়। ছবিটার দিকে তাকাতেই আওড়ায়, ও মাই গড, তিথি! প্রেম হাসপাতালের মর্গে যায়। আপাতত ভয়ানক এই লাশটাকে রাখা হয়েছে মর্গেই। লাশ বলল এও তো ভুল হবে। পুরোটা জুড়ে মানুষের আলগা চামড়া কেবল লাগিয়ে দেওয়া হয়েছে জোর করে। কি বিশ্রী, বিদঘুটে গন্ধ যে বের হচ্ছে, দম ফেলা মুশকিল। প্রেম লাশের দিকে একবার তাকিয়ে হাতের লকেটের দিকে তাকালো। এত বছর ধরে এভাবে এই হাড়গোড় পড়েছিল, এসব দেখে কি মানুষ চেনা যায়? লাশের গায়ে যখন এই লকেট দেখেছিল তখন পরিচিত মনে হয়েছিল, তবে খেয়াল করতে পারছিল না এই লকেট সে দেখেছিল এর আগে। এত চিন্তাভাবনা করার পর শেষে এখন মনে পড়েছে, তিথির জন্মদিনে প্রত্যুষ তাকে এটি গিফট করেছিল। কেনার সময় অনেকগুলো অপশন দেখিয়েছিল প্রেমকে। প্রেম নিজেই এই লকেটটা পছন্দ করে দিয়েছিল। হেতিজা খুনি, তারও শাস্তি হবে। তবে তার চেয়ে আগে মাছেলের মানসিক চিকিৎসার দরকার। কারণ কোনো সুস্থ মানুষ তো ৩-৪ বছর যাবৎ একটা মৃতদেহের সঙ্গে থাকতে পারে না। মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেওয়ার ফলেই তো এই হাল। তৃষাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রুমের ভেতর নাকি তিথি ছিল, তাকে দেখেছে কিনা,
তখন সে কেন এমন প্যানিক অ্যাটাক করেছে এইবার বুঝতে পারছে প্রেম। আসলো ওই রুমে তিথি নামক কেউ ছিলই না। তিথিকে প্রত্যুষ অনেক আগেই হত্যা করেছিল। 3-4 বছর যাবৎ সে এই লাশকে জীবিত ভেবে তার সঙ্গে শারীরিক সম্পর্কে গিয়েছে। যেই সকল মেয়েরা অন্য ছেলেদের বিয়ে করত তাদের একটা লিস্ট তৈরি করত প্রত্যুষ। আইনের চাকরিটা এই ক্ষেত্রে তার জন্য বেনিফিট হিসেবে কাজ করেছে। সে ওই ধরনের মেয়ে মানুষকে খুঁজে খুঁজে টার্গেট করে মারত, মেরে তাদের চুল সংগ্রহ করত, এক এক সময় এক এক পার্টের মাংস চামড়া কেটে কেটে সংগ্রহ করত। আবার শরীরের কোমল অংশ থেকে মাংস কেটে সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করে খেত। কত ভয়ানক মানসিক সমস্যা! প্রত্যুষ যখন তিথিকে হত্যা করে তখন তার মানসিক অবস্থা ঠিক ছিল না। তবে হত্যা করার পর সেই মানসিক অবস্থা হঠাৎ করে এমন ভয়ানকভাবে অন্য রূপ একা একাই নিয়েছিল, নাকি এর পেছনেও কারো হাত ছিল? এই গল্পের কিছুটা সমাধান হয়েছে, আরও অনেকটা রহস্য হয়ে মস্তিষ্কে জটলা পাকাচ্ছে। এবার এই কেসের শেষ ব্যক্তির কাছেই যাওয়া যাক। রহস্য উন্মোচনে প্রেম যাকে সর্বশেষে রেখেছে আশা করা যায় সে অনেক কিছুই জানে। কারণ ঘটনাগুলো এতদিন যাবৎ নেওয়াজ বাড়িতেই হয়েছে। আর নেওয়াজ বাড়ির একটা পাতা নড়ার শব্দও যেই মহান ব্যক্তি সবার আগে টের পান অন্তত বাড়ির মধ্যে লুকিয়ে থাকা এত সব গল্প সে জানবে না, তার অজান্তে হয়েছে ভাবলেই হাসি পায়। হঠাৎ মর্গে কেউ একজন প্রবেশ করল। প্রেম পেছনে না ফিরেই সেই প্রবেশকারীর পায়ের শব্দ শুনে আন্দাজ করতে পারল কে তার পেছনে দাঁড়িয়ে আছে। প্রেম পকেটে হাত গুজেই পেছনে না ফিরে প্রশ্ন করল, এবার তোমার পালা। সত্য বলবে নাকি মিথ্যে তা তোমার বিষয়ে। তবে জীবনগুলোকে অন্ধকারে আর ঠেলে দিও না। পাপ কারা ঢাকে জানো? যারা সবচেয়ে বড় পাপী হয়, যাদের বিরাট কোনো পাপ লুকায়িত আছে। তোমার কোন পাপ লুকায়িত জানতে পারি? প্রেম এইবার পেছনে ফিরে তার তাকায়। সিদ্দিক নেওয়াজকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসে। সিদ্দিক নেওয়াজের মুখটা কেমন গম্ভীর আর শুকনো ঠেকেছে। সে প্রেমকে বলল, চলো একটু বাইরে হাঁটাহাঁটি করি। প্রেম কথা না বলে এগিয়ে এলো। হয়তো সে বাইরে খোলা হাওয়ায় যেতে ইচ্ছুক। দুজনে অন্ধকার রাস্তায় পাশাপাশি হাঁটছে। মোখলেস আসতে চেয়েছিল সঙ্গে, তবে সিদ্দিক নেওয়াজ নিষেধ করে দিয়েছেন। সিদ্দিক নেওয়াজ অন্ধকার আকাশের দিকে চেয়ে বললেন, কিছু গল্প আমাদের না জানাই ভালো। তবে সেই গল্পের রহস্যের নিকট যখন কেউ পৌঁছে যায় তখন তার রহস্য উদ্ধার না করে ফেরার উপায় থাকে না। আমি মিথ্যের চাদর দিয়ে যেই রহস্য ঢেকে রেখেছিলাম, তুমি তা সত্যিটা দিয়ে তুলে ফেলেছ। এখন পুরোটা না জানা অবধি তুমি নিজেও কভু শান্ত হবে না, শান্তি পাবে না। তাহলে শুনো, তোমার ফুফু হেতিজা ছোট থেকেই পাগলাটে ছিল। প্রথমে আমি আর তোমার দাদি রোকসানা ভেবেছিলাম ছেলে মানুষই হয়তো। বাচ্চা মানুষ সব আস্তে ধীরে ঠিক হবে। তারপর সমস্যা বাড়তে থাকল। তোমার বাবা পরাগ নেওয়াজ শান্ত স্বভাবের হলেও হেতিজা বিবৃত মস্তিষ্কের হতে শুরু করল। হেতিজার বয়স তখন 5। স্কুলে ভর্তি করা হয় তাকে। প্রথম দিনই পেন্সিল ঢুকিয়ে সহপাঠীর চোখ অন্ধ যখন করে দিয়েছিল তখনও যদি কোনো ব্যবস্থা নিতে পারতাম। যার ছেলের চোখ নষ্ট হয়েছে বেচারা গরিব ছিল বলে কোনো একটা ভাবে ঝামেলা এড়াতে পেরেছিলাম। হেতিজা ছোট থেকেই দেখতাম একা একা কথা বলতো। কার সঙ্গে কথা বলছো জিজ্ঞেস করতেই কত মানুষের নাম বলতো। এভাবে হেতিজা বড় হয়, তার পাপ বাড়তে থাকে আর আমরা অসহায় বাবা মা মেয়ের ভালোর জন্য তার করা পাপ ধামাচাপা দেওয়া শুরু করি। একটা সময় পরে পাপনের সঙ্গে বিয়ে ঠিক করলাম। দেখলাম বিয়ের পর পরিবর্তন হয়েছে। তবে পাপন কিন্তু হেতিজার অতীতে করা কাজগুলো সম্পর্কে জানত না। এসব খবর কেউ জানলে হেতিজাকে বিয়ে করত? সংসার ভালোই চলছিল দেখে আমরাও নিশ্চিত হই। 1 মিনিট, ফুফুর নাকি একজন প্রেমিক ছিল? তার সঙ্গে বিয়ে না দিয়ে অন্য আরেকজনের সঙ্গে বিয়ে দেওয়ার কারণ? হেতিজার কখনোই কোনো প্রেমিক ছিলই না। আগেই বলেছিলাম সে কল্পনা করত সারাক্ষণ। সারাদিন একা একা কথা বলতো। হেতিজার ছোট থেকে লেখালেখিতে পটু ছিল।
সেই দেখে তার জন্য অনেক উপন্যাসের বই কেনা হতো। ওইসব পড়ত সারাক্ষণ। যখন যেই গল্প পড়ত তাতেই ঢুকে যেত। উপন্যাসের নায়ককে কল্পনা করত, সংসার করত, কি সব বলতো। শেষে দেখলাম এসবে আরও পরিস্থিতি বিগড়ে যাচ্ছে, তাই উপন্যাস পড়াও তার বন্ধ করি। তবে ওই যে উপন্যাসের চরিত্রের রেশ তার হয়তো কাটেনি। সেখান থেকেই কাউকে সে সারাক্ষণ কল্পনা করত প্রেমিক রূপে। তার বিয়ে হয়ে যাওয়ার পর সে ভাবতে শুরু করে উপন্যাসের সেই প্রেমিক চরিত্র তার প্রাক্তন হয়ে গেছে। তাই সংসারী মেয়ে যেমন প্রাক্তনকে ভোলার চেষ্টা করে, সেও তাই করা শুরু করল। আমি বিয়ে দিয়েও মেয়েকে নিজে চিন্তায় থাকতাম, তাই হেতিজাকে 24 ঘন্টা নজরে রাখার ব্যবস্থা করি। তারপর একদিন জানতে পারলাম, প্রত্যুষকে নিয়ে স্কুল যাওয়ার সময় পার্কে সে একা একাই কার সঙ্গে কথা বলে। দিনকে দিন এই সমস্যা বৃদ্ধি পায়। আফসোস লেগেছিল, কারণ হেতিজার অনেক চিকিৎসা করা হয়, ওকে বিদেশ থেকেও চিকিৎসা করে এনে বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম সমস্যা বুঝি শেষ, তারপর বুঝলাম এই সমস্যা শেষ নয়, বরং নতুন করে শুরু। যা ভয় পেয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ সমস্যা হয়। হেতিজা মনে করতে শুরু করে স্বামী পাপন তার এবং তার প্রাক্তনের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই স্বামীকেই সে হত্যা করে। কিন্তু ফুফু বলল, তার স্বামী নাকি তাকে এবং তার প্রাক্তনকে একসঙ্গে দেখেছে আর সন্দেহ করেছে। আর বুঝলাম ফুফুর সব কল্পনা, কিন্তু পাপন সে তো আর ফুফুর প্রাক্তনকে দেখেনি, তাহলে সে ঝগড়াবিবাদ কেন করেছে? আর প্রত্যুষকে তো ফুফু সব জায়গায় নিজের সঙ্গে করে নিয়ে যেত। যখন সে দেখেছে তার মা পার্কে কোনো মানুষের সঙ্গে নয় বরং একা একাই কথা বলছে, তাহলে সে চুপ ছিল কেন? কিছু বলেনি কেন? পাপন কোনো প্রাক্তনকে নিয়ে ঝগড়া করেনি। হেতিজা নিজেই সারাদিন তার কাছে প্রাক্তনকে নিয়ে আলোচনা করত। একসময় সে বিরক্ত হয়ে যায়। কোনো পুরুষই তার স্ত্রীর মুখে অন্য পুরুষের কথা সহ্য করতে পারবে না, স্বাভাবিক। তাই হেতিজার ওপর সে নজর রাখতে গিয়ে আবিষ্কার করে তার সেই জটিল রোগের বিষয়ে। একা একা কথার বিষয়টি কারো সঙ্গে। যেই সন্ধ্যায় হেতিজা পাপনকে মেরেছিল, সেই সন্ধ্যায় পাপন হেতিজাকে জিজ্ঞেস করেছিল, তোমার কোনো সমস্যা আছে? একা একা কথা বলো কেন? তবে হেতিজা তো কানে কেবল একটাই কথা শুনতে পায়, তোমার প্রাক্তনকে আমি হত্যা করব। হেতিজা ভাবছিল পাপন তাকে তার প্রাক্তনের কাছে যেতে দিবে না, তাই খুন করে ফেলে স্বামীকে। আর বাকি রইল প্রত্যুষ। তাকে যখন নেওয়াজ বাড়িতে আনি, তখন আমারও মনে একই প্রশ্ন জাগে, তাই তারও পরীক্ষা করি। আফসোস আমার শেষ হয় না, কারণ হেতিজার যেই সমস্যা, বিরল রোগ ধরা পড়েছিল, তাও একই রোগ ধরা পড়ে। হেতিজাকে নিজের কাছে আনার পর তার আবারও চিকিৎসার ব্যবস্থা করি। এইবার চিকিৎসা হয় দীর্ঘ সময় ধরে, এবং বাড়ি ফেরার পর সে একেবারে সুস্থ ছিল। প্রত্যুষেরও একই চিকিৎসা করতে চাই, তবে ডাক্তার জানায় এখনও প্রত্যুষের রোগটা সঠিকভাবে ধরতে পারছে না তারা। মায়ের রোগের সঙ্গে কিছু তো একটা পরিবর্তন আছে তার। তারপর তোমরা দুই ভাই তো একসঙ্গে বড় হও চোখের সামনে। প্রত্যুষের মধ্যেও কোনো কিছু দেখতে পায়নি। ধীরে ধীরে সে বড় হয়, তুমি হলে। প্রত্যুষ প্রেম করাও শুরু করে দিল। মাঝে তোমার বাবার মৃত্যুর তুমি এক রোখা হয়ে যাও, তোমাদের মাঝে ঝামেলা হওয়ার পর দুই ভাই আলাদা হয়ে যাও। সেই রাতের কথা, রোকসানায়ের আগের দিন রাতে মারা গিয়েছিল। আমার মানসিক অবস্থা তখন ভালো ছিল না। রোকসানা অনেক দিন ধরেই অসুস্থ ছিল। তার সেবা যত্নের দায়িত্ব হেতিজার তদারকিতে ছিল। হঠাৎ ভয়ানকভাবে তার খুন হয়। খুন? দাদুর খুন হয়েছে মানে? সে নার্সিরি থেকে পড়ে মারা যান? আমি তো তখন বাড়িতেই ছিলাম, নিজের হাতে দাদুকে মাটি দিয়ে আসি। হ্যাঁ, খুনি হয়। তবে বিষয়টি আমি, মোখলেস আর খুনি ছাড়া কেউ জানত না। তুমি ট্যুরে ছিলে। বাড়ি আসতে আসতে লাশের শেষ গোসল শেষ হয়ে যায়। তাই সাদা কাফনের নিচে লাশের সঙ্গে হওয়া বহু জিনিস তোমার অজানাই থেকে যায়। তোমার দাদুর মৃত্যুর পর আমি সবচেয়ে বড় শকট হই। আজও ভাবলে কেমন শিরশির করে ওঠে গা। আমার রোকসানাকে খুন করেছে।
আমি যতক্ষণে বাসায় পৌঁছাই ততক্ষণে সে মৃত ছিল। বৃদ্ধ অসুস্থ শরীর থেকে মাংস কেটে নেওয়া হয়েছিল। সিদ্দিকের চোখে জল, কথা বলতে পারছে না ঠিক মতো করে, শরীর কেমন কাঁপছে। প্রেম তার দিকে তাকাতেই সে পুনরায় বলতে শুরু করল, প্রত্যুষের ভয়ানক সত্তা সেদিন চোখে ধরা পড়ল। জানতে পারলাম সে কত ভয়ানক। আসলো তার মা হেতিজাকে সবসময় রোকসানার সেবাযত্নের বিষয়ে খেয়াল রাখতে হতো। নিজের মায়ের এমন ব্যস্ততা সে মানতে না পেরে নানিকেই মেরে ফেলে, তাও আবার যেনতেন মৃত্যু নয়। প্রেম একটার পর একটা ধাক্কা খাচ্ছে। প্রশ্ন করলেই এত এত বিষয় বের হয়ে আসছে যে এখন প্রশ্ন করতেও কেমন যেন ভয় লাগছে। কিন্তু তুমি কি করে জানলে ওইসব প্রত্যুষের কাজ? সে যখন মাংস কাটছিল তখন গিয়ে পৌঁছায় আমি। হয়তো সেদিন চুপ করে না গেলে আমার সবচেয়ে বড় সম্পদ তোমাকেও প্রত্যুষ শেষ করে ফেলত। আজকে এত সব বলার মতো অবস্থায় আমি থাকতে পারতাম না। প্রত্যুষের হুমকির কারণে আমি রোকসানার খুনকে আড়াল করি। প্রত্যুষের আলাদা একটা গুণ আছে, সে মানুষের স্বভাব বৈশিষ্ট্যের নকল করতে পারে। তার চেয়ে বড় কথা, সে বাইরে থেকে নিজেকে একভাবে আর ভেতরে অন্যভাবে ফুটিয়ে তুলতে পারে। তারপর থেকে শুরু তার একের পর এক পাপ। তিথিকে যেদিন হত্যা করেছিল সেদিন হেতিজাও তার সঙ্গে ছিল, তাকে সাহায্য করেছে। ভেবেছিলাম হেতিজা তো সুস্থ হয়েছে, কিন্তু কোনো লাভ হলো না। এই বাসাতেই সবার অগোচরে প্রথমে তিথিকে নির্যাতন করা হয়। এমন না যে প্রত্যুষ কেবল তাদের মেরেছে যারা একজনকে ভালোবাসে অন্যজনকে বিয়ে করেছে, বরং কারণ ছাড়াই একটা সময় ধরে সে মানুষ মারত, কেবলমাত্র মানুষের মাংসের বিরিয়ানির লোভে। সে মানুষ কম, নরখাদক বেশি ছিল। সৃষ্টিকর্তার এত সুন্দর রূপের পেছনে কি ভয়ানক গল্প, চরিত্র লুকিয়ে তা প্রত্যুষকে না দেখলে জানতেই পারতাম না। তিথিকে মারার পরও তাকে সে কল্পনা করেছে প্রত্যুষ যখন যেই জায়গায় যেত তিথির শরীরের কোনো অংশ সাথে রাখত। মৃত শরীরকে সে কখনো সাজাতো, কখনো জোড়া লাগানোর চেষ্টা করত, আবার কখনো মৃত দেহের সঙ্গে শারীরিক সম্পর্কে যেত। এসব নিজের চোখে দেখা। কখনো তো দেখলাম রুমে কেউ নেই, তবে সে একা একা কথা বলছে তিথির সঙ্গে। সে কল্পনায় তিথির সঙ্গে ঘুরতে যেত, সময় কাটাতো, এমনকি শারীরিক সম্পর্কেও গিয়েছে, অথচ সব তার ভ্রম ছিল। তিথি তাকে ধোঁকা দিয়েছে, এটা কেবল প্রত্যুষের কল্পনা ছিল। বাস্তবে তো তিথির বিয়েই হয়নি। কি? হ্যাঁ, হেতিজার ওপরে মোখলেস নজর রাখত। সেখান থেকেই সব জানা। আসলো প্রত্যুষ তিথির প্রেমে পড়ার সময়, কিন্তু স্বাভাবিকই ছিল। ছেলের এই পরিবর্তন হেতিজা মেনে নিতে পারছিল না। মানে হচ্ছে হেতিজা ছোট থেকেই চেয়েছিল প্রত্যুষ তার মতো হোক। প্রেমাকে নিয়ে তার কোনো আগ্রহ ছিল না। প্রেমা আজও হয়তো এত ভয়ানক সব গল্প জানে না, কিংবা জানে, আরও অনেক কিছুই জানে যা আমাদের অজানা। হেতিজাকে আমি কেবল পাপনকে খুন করার দায় থেকে বাঁচানোর জন্য ঢাকায় আনি না। তাহলে সে মানুষ খুন করা শুরু করে, ছেলেকে মাংসের বিরিয়ানি খাওয়ার অভ্যাস গড়ে তুলে। খুন করা, এসব পাগলের মতো আচরণ অনেকটাই বলতে পারো মায়ের থেকে শেখা প্রত্যুষের। এখানে আসার প্রথম দিকেও আমাদের বাড়ির অনেক কাজের মানুষ মারা যেত। তখন বুঝতে পারিনি এসব কার কাজ, পরে বুঝতে পারি। আস্তে আস্তে প্রত্যুষ বড় হয়, নিজেই এসবে গভীরভাবে লিপ্ত হয়। কিন্তু তিথি তার জীবনে আসার পর আস্তে আস্তে ভালোবাসার টানে পরিবর্তন আসতে শুরু করলে হেতিজা তা মেনে নিতে পারে না। তিথির নামে ভুল বুঝিয়ে তাকে নিজ হাতে ধরে বেঁধে সেই জবাই দেয়। যেদিন হেতিজার মাংসের বিরিয়ানি রান্না হয় সেদিন হেতিজা নিজ হাতে মশলা বেটে দেয়। এসব কি করে ভুলব? আমি সব জেনেও বোবার মতো পড়ে থাকতাম। তাহলে প্রত্যুষের সঙ্গে আমার ঝামেলা হওয়ার পরও সে আমায় কেন খুন করেনি? কারণ সে তোমায় টোপ হিসেবে ব্যবহার করছিল। তোমার পছন্দের গান, পছন্দের কাজকর্ম, স্বভাব বৈশিষ্ট্য সব ধারণ করেছিল সে, যাতে কখনো বিপদে পড়লে তুমি ফেঁসে যেতে পারো।
তোমার তৃষাকে একবার চেয়েছিলাম চট্টগ্রাম পাঠিয়ে দিতে, কারণ যেদিন দেখলাম প্রত্যুষের নজর গেছে তৃষার ওপর সেদিন থেকেই ভয় কাজ করা শুরু করে আমার মধ্যে। আর তৃষার সঙ্গে ঘটনা যে তোমার সঙ্গে জড়িয়ে যাবে সেই ভয়েই ছিলাম। প্রত্যুষ কখনোই তৃষাকে ভালোবাসেনি, কেবল মারাই ছিল তার উদ্দেশ্য। আর হেতিজা তৃষাকে ছেলের বউ বানাতে চেয়েছিলই মূলত তৃষাকে প্রত্যুষের হালাল শিকার বানানোর জন্য। তাই আমি চেয়েছিলাম তুমি আর তৃষা যাতে দূরেই থাকো, কিন্তু ওই নরপিশাচ তো পিছু ছাড়ার তো নয়, সে ক্ষতি করার জন্য সেখানে চলেই গেছে। আমি দাদা হিসেবে ব্যর্থ। প্রেম। সিদ্দিকের চোখ থেকে অশ্রু গড়িয়ে প্রেমের মাথাটা কেমন যেন শিরশির করছে, অচল লাগছে নিজেকে। এত কিছু তার চোখের সামনেই হলো, অথচ সে কিছু জানে না। জানবে কেমন করে? জানার কোনো চেষ্টা করেছ? দিনরাত 24 ঘন্টা বাইরে আড্ডা দিয়েছে, বাড়ি মানুষের খোঁজ নেয়নি। তিথির বাবা মা হয়তো আজও মেয়ের অপেক্ষায় বসে আছে। প্রেম তার সকল প্রশ্নের উত্তর পেয়েও গেছে, তাও শেষবার প্রত্যুষের কাছে যাবে, তার জবানবন্দিও শুনবে। দেখা যাক আর কত কাহিনী বানাতে পারে। তারপর যাবে হাসপাতালে তৃষার কাছে। প্রত্যুষ আর হেতিজার জন্য কালকের ভোর হবে অন্ধকার ছেয়ে, আর নতুন সূর্য উঠবে প্রেম তৃষার জন্য, নেওয়াজ বাড়ির জন্য। আচ্ছা, ওদের শাস্তি কি হবে? ফাঁসি? চাইলেই তো ওদের বাঁচানো যায়, কিন্তু বাঁচানো কি উচিত হবে? প্রেম তার দাদার দিকে তাকায়। এই লোকটা কত ভুল বুঝেছে সারাটা জীবন, অথচ সেও কেবল তাকে আগলে রাখার জন্য এত কষ্ট বুকে চেপে রাখল। তবে পাপের গল্প কিন্তু পাপীরাই আড়াল রাখে। প্রেম স্মিথ হেসে হঠাৎ দাদুর চোখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এবার তোমার নিজ সত্যের কথা বলো। তুমি সিদ্দিক নেওয়াজ এত সহজে দমে যাওয়ার মানুষ কি? কোন সত্য তোমার গল্পে রহস্য হয়ে মাটি চাপা আছে? সিদ্দিক নেওয়াজ একটা ঢোক গিললেন। কপাল বেয়ে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা পড়ছে। সে থতমত খেতেই প্রেম বলল, মজা করেছি, আর কোনো রহস্য নয়। এবার সুখের গল্প শুরু হতে চলেছে দাদু। এখনো অনেক কাজ বাকি। তোমার বংশবৃদ্ধির কাজটাও তো হাতে পড়ে আছে। বলেই হাসল প্রেম। সব প্রশ্নের উত্তর জানা মানেই মুক্তি নয়। কিছু রহস্য আছে যা ছুঁতে গেলেই মানুষ নিজের ভেতরের গোলকধাঁধায় হারিয়ে যায়। তাই কিছু অজানাকে অজানাই থাকতে দেওয়া উচিত, কারণ সেখানে যাওয়া মানে অস্থিরতার এক অন্তহীন নদীতে ঝাঁপিয়ে পড়ার সমান। আর যে রহস্যের শেষে কেবল দহন, সেখানে পৌঁছে কি লাভ? কিছু না জানা মানেই কখনো কখনো বেঁচে থাকা, কারণ সত্যের ভার সব কাঁধ বহন করতে পারে না। প্রেম একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ধোঁয়াশা হওয়া একফালি অতীত তারও মনে পড়ে গেল। যেই অতীত সেও লুকিয়ে এসেছে। লুকিয়ে এসেছে কারণ কিছু সত্য বের হলে হয়তো সুন্দর জীবন নষ্ট হতো। সিদ্দিক নেওয়াজের কিছু সত্য তো সে জানে, তবুও আজীবন না জানার ভান করেছে, আর করবেও। তা নিয়ে প্রেমের মাথা ব্যথা নেই। সে আপাতত সুস্থ একটা জীবন চায়, এর বেশি কিছুই নয়। সিদ্দিক নেওয়াজ ভেতর ভেতর একটা নিঃশ্বাস ছাড়েন। মনে পড়ে যায় অতীতের এক ঝলক। রাফা কি সত্যি আত্মহত্যা করেছিল? তার ছেলে পরাগ নেওয়াজ কোথায়? প্রেমের মা হিমিকা কি সত্যি তার স্বামীর হাতেই খুন হয়েছিল? আর তার স্বামী মরল কি করে? ওই অ্যাক্সিডেন্ট কি করে হলো তার? কত কত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বাকি এখনো, তাই না? তাহলে উত্তর খোঁজা যাক। প্রেমের মায়ের খুনটা মূলত হয়েছে প্রত্যুষের হাতেই। তার মৃত্যুর সময় তার স্বামী সবটা দেখে ফেলে। বিষয়টি প্রত্যুষের বুঝতেও সময় লাগল না। লোকটা যখন সেই দিন রাতেই থানার উদ্দেশ্যে যেতে নেয়, তখন প্রত্যুষই তার গাড়ি অ্যাক্সিডেন্ট করাই। এমনভাবে লোকটা আহত হলো যে কথাবার্তা বন্ধ হয়ে বিছানায় পড়ল। মাসখানেক হয়তো বড়জোর বাঁচবে। তাই অযথা একটা রক্ত নিজের হাতে লাগানোর কোনো ইচ্ছে হলো না প্রত্যুষের। আর পরাগ কোথায়? সিদ্দিক নেওয়াজ আরেকটা আহত শ্বাস ছাড়লেন। ছেলের পাপের কোনো ক্ষমা ছিল না, এত নোংরা পাপ মেনে নেওয়া যায় না।
তাছাড়া ওই ছেলে বিপথে চলেই গিয়েছিল, তাকে ফিরিয়ে আনাও সম্ভব নয়। মেয়ের পাপকে ধামাচাপা দিয়ে আশকারা দেওয়ার ফলে ঘটনা এই পর্যন্ত চলে এসেছে। ছেলের বেলায় আর নয়। সেদিন পরাগ যখন নেশা করে বাড়ি ফিরে তখন নিজ হাতে ছেলেকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মোকলেসের মাধ্যমে খুন করান তিনি। আর মাটি চাপা কোথায় দেন? প্রেমের সেই প্রিমরোজ ফুলের বাগানে। প্রেম হয়তো কখনো জানতেও পারবে না তার মাটির উর্বর সার তার বাবার পচনশীল দেহ থেকে নিষ্কৃত হচ্ছে। আর রাফা মেয়েটাও তো পরাগের সমান পাপী ছিল। তবে সে আত্মহত্যা করেনি, বরং তাকেও মেরে সিদ্দিক নেওয়াজের কথায় ঝুলিয়ে দেওয়া হয় ফ্যানের সাথে। পুলিশকে সেইবার টাকা দিয়ে মুখ বন্ধ করিয়েছে। আসলো টাকা যার, ক্ষমতা তার, এটাই স্বাভাবিক। তবে এসবের আজ সে কখনোই নাতির ওপর পড়তে দিবে না। নাতির ভবিষ্যতে যাতে কেন ঝামেলা না হয় তাই তো এসব করেছে। খারাপ মানুষদের মাঝে নাতিকে কি করে বেড়ে উঠতে দিত? সিদ্দিক একবার আর চোখে প্রেমের দিকে চাইল, বলল, মৃত্যুর আগ পর্যন্ত দাদুভাই তোমার সুখের জন্য লড়ব। প্রয়োজনে তোমার জন্য আরো 1000টা পাপ করতে রাজি। তবুও তোমার চোখে আমার জন্য ঘৃণা আমি সইতে পারবো না। দুনিয়া আমায় ঘৃণা করুক, আপত্তি নেই। তুমি দাদুভাই আমার থেকে দৃষ্টি সরিয়ে নিও না। সইতে পারবো না। তোমার সুখ দেখে মরতে চাই, আর কোনো ইচ্ছে নেই আমার। প্রেম থানার সামনে এসে দাঁড়ায়, দাদুকে বিদায় জানায়। দাদু চলে যাওয়ার সময় তার দিকে কত করুণ চোখে চাইছিল। আহা কি মায়া ওই বৃদ্ধ মুখটায়! এই মায়া যেন সর্বদা থাকে। এই বুড়ো মানুষটাকে আর চিন্তায় ফেলতে ইচ্ছে করছে না। থাক না 2-4টে গল্প ভেতরেই দাফন হয়ে, তাতে বরং ভালো কিছুই হবে। দাদুকেও সে কখনো বুঝতে দিবে না। মাটি খুঁড়তে গিয়ে বাবার লাশের খোঁজ পেয়েছে সে, মোকলেস চাচার থেকে সব ঘটনা বহু বছর আগেই জেনেছে। প্রেম কল্পনা থেকে বেরিয়ে আসে। হাতের সিগারেটটা ফেলে তৃষার পাশে শুয়ে তার ঠোঁটে চুমু খেতে যাবে তার আগেই তৃষা প্রেমের মুখ চেপে ধরে বলল, হারে বজ্জাত প্রেম ভাই, দূরে গিয়ে মরেন। শালির ঘরের বউ তুমি তো মহা চালাক। এই মহিলা ঘুমাস নাই কেন? তোর জ্বালায় বেডা ঘুমাতে পারি। একটু পর পর তোর ভাঙা রেলগাড়ি সাইরেন বাজায়। এই হোয়াট ডু ইউ মিন বাই ভাঙা রেলগাড়ি? শালি রেলগাড়ি ভালোই আছে, চোখ দিয়ে দেখ তোর রাস্তায় ঝামেলা কি। এই দূরে যান, আর কাছে আসবেন না কখনো। প্রেম নাছোড়বান্দা। বেহায়ার মতো বউকে ঠেলে ঠুলে বিছানায় নিজের জায়গা করে নিয়ে বলল, চলো ভাঙা রেলপথটা মেরামত করে নেই। আমি ইয়া বড় ইঞ্জিনিয়ার। বলেই সে ইঞ্জিনিয়ারিং গিরি করতে ব্যতিব্যস্ত হয়ে উঠল। কক্সবাজারের মোলায়েম হাওয়া পেরিয়ে গাড়ি যখন পুরান ঢাকার সরু গলিগুলোয় ঢুকল, তৃষার বুকের ভেতর কেমন অদ্ভুত এক কম্পন উঠল। ধুলো ভরা পথ, পুরনো ইটের গন্ধ, আর মাথার ওপরে ঝুলে থাকা রঞ্চটা, তার সব যেন তাকে বলছে, স্বাগতম, তুমি আবার ফিরে এলে। প্রেম গাড়ি থেকে নেমে দরজা খুলতেই তৃষার চোখ আটকে গেল সামনের বিশাল লোহার ফটকে। নেওয়াজ কুঠির। এই বাড়ি তার জীবন বদলে দিয়েছে। দাদা সিদ্দিক নেওয়াজ 2 হাত বাড়িয়ে এগিয়ে এলেন। আজ থেকে এই বাড়ি তুমি দেখে রাখবে বলেই বাড়ির চাবির ছোড়াটা তার হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এই বাড়ি তাকে কত যন্ত্রণা দিয়েছে, কত স্মৃতি দিয়েছে, তবু আজ মনে হলো এখান থেকেই তার নতুন সুখের দিন শুরু হতে যাচ্ছে। এবার আর লুকোতে হবে না, ভেঙে পড়তে হবে না, কারণ প্রেম আছে তার পাশে, তার শ্বাসে, তার ভবিষ্যতে। সন্ধ্যায় তৃষা সবচেয়ে বেশি সারপ্রাইজ হয় এই বাড়িতে নিজের বাবা মা আর ভাইকে দেখে। প্রেম আগেই একবার বলেছিল নেওয়াজ বাড়িতে ফিরে বাবা মায়ের সঙ্গে দেখা করাবে। সে এত ব্যস্ততার মধ্যেও নিজের কথা রেখেছে। সবাইকে একসঙ্গে পেয়ে কি যে খুশি লাগছে। তারই মধ্যে খবর এলো সিমলার বাড়ি থেকে তাদেরকে মেনে নেওয়া হয়েছে। অঙ্কুরের কোনো পরিবার নেই। অনাথ আশ্রমে বেড়ে ওঠা। সিমলাকে বিয়ে করে সুখে রাখার জন্য রাতে জীবন ঝুঁকি নিয়ে অবৈধ বাইক রেস করত। তৃষা কিছু কিছু বিষয় জানে।
নীলগিরির হোটেল রুমে একদিন যখন সে রাত করে প্রেমের জন্য আনা পুতুলটার চুল রং করার জন্য হেয়ার কালার আনতে বলে হোটেল কর্মীকে সেদিন রাতে অঙ্কুরকে হোটেল লবিতে দেখেছিল। ছেলেটার সঙ্গে সেদিন কিছু কথাবার্তা বলে পরিস্থিতি জানতে পারে। আহা, মানুষের জীবন এখন সুখ করতে পারলেই হয়েছে। প্রেমের বাসায় আসার পরই দাদুর সঙ্গে কথা হয়। এখন থেকে নেওয়াজদের পারিবারিক ব্যবসা সে নিজ হাতে সামলাবে। দেরিতে হলেও তো সুবুদ্ধি হয়েছে, এটাই বা কম কিসের? প্রেমাটা এতক্ষণ তৃষার সঙ্গে ছিল। মেয়েটার ওপর এতদিন তলে তলে অত্যাচার হয়েছে, আর সে কেবল চুপিসারে সহ্য করে গেছে সব। দুনিয়াটাও একটা আজব রঙের কারিগর। প্রেমকে কখনোই প্রেমা পছন্দ করত না, ওইসব তার মাহেতি যা ইচ্ছে করে করিয়েছে। যেদিন প্রেমা না করতে চাইতো ওই দিন খাবার বন্ধ করে দিত, রুমে ইচ্ছেমতো শাস্তি দিত। আহা, কি জীবন! ভয় মেয়েটা চুপ হয়ে থাকত। তৃষা কাঠের বাড়ির বারান্দায় এসে দাঁড়ায়। এই বাড়িটা এখন তারও। যখন খুশি, যেখানে খুশি সেও যেতে পারবে। সে বেডরুমে প্রবেশ করতেই প্রেমের সঙ্গে কাটানো সেই সুন্দর স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে শুরু করে। হঠাৎ প্রেম পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল। সোনা, অলরেডি ভূতের মুভিটা কিন্তু ছেড়েছি, তুমি আসছো না কেন? প্রেম জিজ্ঞেস করেই প্রেম তৃষাকে নিয়ে বেডরুমে গেল। ল্যাপটপে ভূতের মুভি ছেড়েছে। ঘরটা পুরো অন্ধকার। প্রেম আর তৃষা সোফায় পাশাপাশি বসে হরর মুভি দেখছে। হঠাৎ স্ক্রিনে জাম্প স্কেয়ার। তৃষা হালকা চমকে ওঠে, আর প্রেম খুব স্বাভাবিক ভঙ্গিতে তার হাত চেপে ধরে। তৃষা ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। এই ব্যাটা হারে বজ্জাত প্রেম নেওয়াজ খালি ছোঁয়ার বাহানা খুঁজে। তৃষা কি এসব ফকিরা জিনিসে ভয় পায় নাকি? ছা। তবে কিছুক্ষণের মধ্যেই হরর মুভির শব্দে দুজনেরই গা শিউরে ওঠে। দুজন বসে থাকে কাছাকাছি, অযথাই। তৃষা তখনও বুঝতে পারছে প্রেম নেওয়াজ সুবিধার লোক না, একটু একটু করে কাছে আসা, তাই না? সব বুঝে এই তৃষা। এসব কেন দেখছেন? আমাকে ভয় দেখাতে? প্রেম হাসল। বিক্রিয়া শুরু করার এক ধরনের প্রসেস। বুঝো না আমার সোনা? অন্ধকার রুমের জানালা দিয়ে বাগানের ল্যাম্পপোস্টের হলুদ আলো ঢুকে দেয়ালে হালকা ছায়া ফেলছে। তৃষার শীত শীত করছে। সে সোফা থেকে খাটে উঠে যায়, গায়ে কম্বল জোড়ায়। প্রেমও তার পেছনে পেছনে খাটে এসে বসল, গায়ে কম্বল জোড়ালো, ল্যাপটপটা তার কোলে। হঠাৎ তার শীতল অবৈধ হাত তৃষার গা ছুঁতেই সে কেঁপে উঠে। পরমুহূর্তেই প্রেম রেগে বলল, কি বাল পড়েছ? এটার আগামাথা পাই না কেন? আপনি হাত সরান, উঠে ক্লোজেটে যাও। ওখানে দেখো একটা শপিং ব্যাগ আছে, তাতে যা রাখা আছে একবার পরে আসো তো। পারবো না। আমি উঠে নিয়ে আসলো, কিন্তু নিজে পরিয়ে দেব। আরে বাবা, যাচ্ছি। শালির ঘরের বউ, কয়দিন পর তোর আন্ডা বাচ্চার বাবা হব, আর তুই কিনা আমায় বাবা ডাকিস? নাউজুবিল্লাহ, আল্লাহ সইবে না। আরে যাও আগে। কিছুক্ষণের মধ্যেই তৃষা সাদা রঙের একটা মিনি স্কার্ট আর মিনি টপস পরে হাজির হয়। এই ঠান্ডার মধ্যে এসব কি অত্যাচার! প্রেম তৃষাকে নিচ থেকে ওপর পর্যন্ত একবার পরখ করতেই তৃষা লজ্জায় মাথা নিচু করে ফেলল। প্রেম হাত বাড়িয়ে তৃষাকে নিজের কাছে এনে বসায়। গায়ের ওপর কম্বল জড়িয়ে নিজের হাত ভেতরে দিতেই শিরশির করে উঠল তৃষার শরীর। মুখ দিয়ে বেরিয়ে এলো, প্রেম, ডোন্ট মেক অ্যান নয়েজ। তৃষার শরীর যখন এই গরম হাতের উষ্ণতা আর সহ্য করতে পারছিল না, তখন প্রেম বাঁকা হেসে গায়ের ওপর থেকে কম্বল সরিয়ে দেয়। খাটের থেকে নিচে নেমে জিজ্ঞেস করে, ওয়াইন আনছি। উফ, কি গরম যে লাগছে। প্রেম গা থেকে টি শার্ট খুলে সোফার ওপর ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামতেই তৃষা তার পেছনে পেছনে নিচে আসে। প্রেম তাকে দেখে গ্রানোফোনে গান ছেড়ে কিচেনে আসে। তৃষাও তার সঙ্গে। হঠাৎ প্রেম তৃষাকে কিচেন টপে বসিয়ে দিল। প্রেমের আবদার মেটাতে মিনি টপসের সঙ্গে মিনি সাদা রঙের স্কার্টটা পরেছে। এত ছোট জামা ইহো জিন্দেগিতে কখনো পরেনি।
লজ্জা করছে তার। প্রেম গ্লাসে ওয়াইন ঢেলে তৃষার হাতে এক গ্লাস ধরিয়ে তার সঙ্গে চেয়ার্স করে চুমুক বসিয়ে দিল। পরক্ষণেই গ্লাস রেখে তৃষাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার নগ্ন বুক, পরনে কালো রঙের একটা জিন্স প্যান্ট, গলায় ঝুলতে থাকা কালো রঙা চেইনে গিটারের মতো দেখতে লকেটটা কেবল ঝুলছে। চুলগুলো এলোমেলো, কি অসাধারণ লাগছে। প্রেম তৃষার মুখের কাছ থেকে আলতো করে চুল সরিয়ে দিয়ে অপেক্ষা না করে শক্ত চুমু বসিয়ে দিল ওর ঠোঁটে। হারালো জন অজানা দুনিয়া, অনাঙ্ক্ষিত ইচ্ছের স্রোতে। গ্রামোফোন ভেতরের রুমে তখনও বাজছে তার আপন তালে। প্রেম তৃষার একসূত্রে গাথা মিলনে সাই দিয়ে বাজিয়ে চলেছে আপন সমঙ্গীত। হঠাৎ তৃষা হাঁপিয়ে উঠে। প্রেমের সঙ্গে পাল্লা দেওয়া তার পক্ষে অসম্ভব বিষয়। তবে প্রেমের ধ্যান খেয়াল অন্যদিকে। সে তৃষাকে আরো গভীরভাবে নিজের কাছে টেনে নেয়। তৃষা প্রেমকে বাধা দিয়ে জিজ্ঞেস করল, এখানে নয়। প্রেম সেই বাধা উপেক্ষা করে তৃষার গলা আলতো করে চেপে ধরে ঠোঁটের গভীরতায় হারিয়ে মৃদু শ্বাস নিয়ে বলে, উহু সোনা, এখানেই। পুরান ঢাকায় আসার পর আজকে 1 সপ্তাহ কেটে গেল। এতদিন সুয়েবসে কাটিয়েছে তৃষা। তবে কাল রাতেই ভার্সিটি থেকে কল এসেছে। সামনে পরীক্ষা, সেই পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে। তৃষার সেই থেকে মাথা কাজ করছে না। একসময় মনে হতো পড়ালেখা ছাড়া জীবন চলবে না, এখন মনে হচ্ছে প্রেমের সঙ্গে প্রেম না করে ভার্সিটি গিয়ে পড়ালেখা করলেই বোধহয় জীবনটা তেজপাতা হয়ে যাবে। তৃষার ভোরে 2 বার বমি হয়েছে। রাতে খাবার বেশি খেয়েছে বলে হয়তো এমন লাগছে। প্রেম ভোরে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ওই ডাক্তারের কাছে গিয়ে পয়সা নষ্ট করে কে? মাথা ব্যথা হলে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঔষধের লিস্ট বানিয়ে বিল ধরিয়ে আম জনতার টাকা চুষে খায়। একদিন তৃষা প্রেম নেওয়াজের মতোই ভুয়া ইঞ্জিনিয়ার হয়ে ওই ব্যাটাদের ওপর এমন এক্সপেরিমেন্ট করবে না বলেই মুখটা ভেঙচি কাটল। আজ ভার্সিটিতে পৌঁছাতে তৃষার একটু দেরি হয়ে গেল। প্রেম কেবল গেট পর্যন্ত নামিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। ছুটি হলে নিয়ে যাব, এই বলে। তৃষা মাথা নেড়ে কিছু বলল না। ক্লাসে ঢোকার সাথে সাথেই তার বুকের ভেতর বিরক্তির হাহাকার উঠল। বায়োলজি, ডিএনএ রিপ্লিকেশন নিয়ে ব্যাখ্যা চলছে। স্লাইডে রঙিন গ্রাফ, শিক্ষকের একটানা গম্ভীর ব্যাখ্যা, সব মিলিয়ে তৃষার মাথা ঝিমঝিম। প্রেম নেই, ক্লাসে কোনো মজা নেই। বাইরে রোদে চত্বর, ক্যাফেটেরিয়ার গন্ধ সবকিছু যেন তাকে ডাকছে। সে চেয়ারে বসে থেকে থেকে আর না পেরে সাইলেন্টে ফোন বের করে সময় দেখে। মাত্র 10 মিনিট গেছে। উফ, আর কত? তৃষা মনে মনে বলেই আবার সামনে তাকিয়ে থাকার ভান করে। শেষমেশ বিরক্তি চরমে পৌঁছালে সে চুপচাপ বই গুছিয়ে নিল। পেছনের সারি দিয়ে কেউ বুঝবার আগেই বের হয়ে গেল বায়োলজির সেই নিরস লেকচার থিয়েটার থেকে। চত্বরের বাতাসে এসে যেন তৃষার মাথা হালকা হল। এই জায়গাটা তার কাছে বিশেষ, এখানেই একদিন ঘৃণাভরা চোখে প্রেমের দিকে তাকিয়েছিল। আর এখানেই প্রথম প্রেমের গান শুনে মুগ্ধ হয়েছিল। সেই গভীর শ্বাস নিয়ে বেঞ্চে বসল। ফেসবুক খুলতেই চোখ ছানাবড়া। প্রিমরোজ ব্যান্ডের আধারের লাইভ কনসার্ট। মাত্র 2 দিনের মাথায়। তৃষার হাত কাঁপতে লাগল। এতদিন ধরে অপেক্ষা করা কনসার্ট, অবশেষে। কিন্তু টিকিট কোথায় পাবে? ঠিক তখনই একটা ছেলে এসে তার পাশে বসল। তৃষা গুরুত্ব দিল না, ফোনেই ডুবে রইল। হঠাৎ ছেলেটা বলল, শুনছেন, মানে, হ্যালো। তৃষা তাকিয়ে মাপচোক করল। জুনিয়র মনে হচ্ছে। তোমাকে তো আগে দেখিনি। কোন ব্যাচ? ফার্স্ট সেমিস্টার। আপনিও আমার ব্যাচের, তাই না? তৃষা ভেতরে ভেতরে হাসি চেপে রাখল। ছেলেটা যে তাকে পটানোর চেষ্টা করছে তা তার চোখ এড়ায়নি। সে দুষ্টুমি করে বলল, হ্যাঁ, কোনো সাহায্য চাই নাকি? না মানে, আপনাকে সকাল দেখেছিলাম, আবারও দেখলাম। আচ্ছা, একটা সাহায্য চাই। আমার ফোনটা না পাচ্ছি না। যদি আপনার ফোনটা দিয়ে একটু কল দিতেন। তৃষা বুঝতে পারল এই ছেলের যে নাম্বার চাই।
আজ কালকের ছেলেগুলোও না, সরাসরি কিছু বলতে পারে না। তৃষা একটু ঢং করে জিজ্ঞেস করল, হ্যাঁ সাহায্য করতে সমস্যা নেই। সে ছেলের নাম্বারটা ফোনে ডায়াল করল, তবে কল করল না। কেবল বলল, প্রেমিকা নেই? না, তবে কেউ একজন চাইলেই হতে পারে। সে আরেকটু এগিয়ে বসতেই তৃষা চেপে দূরে সরে বসে। প্রেম নেওয়াজের চোখ তো নয় যেন বাজপাখি, কোথা থেকে দেখে ফেলে। কই কলটা দেন, ফোনটা তো খুঁজে পাচ্ছি না। তৃষা ফোনে হাত দেওয়ার আগেই পেছনে থেকে প্রেম এসে তার কাঁধে হাত রেখে পিঠে চাপড় মেরে বলে, ওমা ভাইয়া আপুরা আপনারা কি কাপ্পল নাকি? সিনিয়র লাগছে। সালাম ভাই, সালাম আপুজান। চা এনে দিব? ছেলেটি গর্বে ভুলে ওঠে। প্রেমের পাশেই অঙ্কুর দাঁড়িয়ে, সেও মজা নিচ্ছে। তৃষার ভয়ে বুক ধুকপুক বাড়ছে, নিজের জন্য নয় বরং এই ছেলের জন্য। প্রেম ভান করে ছেলেটিকে ধাক্কা দিতেই সে গোটা খেয়ে উঠে দাঁড়ায় এক মুহূর্তে। পরক্ষণেই প্রেম হেসে বলল, আরে ভাই দেখেন আপনার পাছার নিচে কি এটা? আমি প্রাণ বাঁচালাম। কি? কার প্রাণ বাঁচালে? আপনার পাছার নিচে বেঞ্চ, আমি আপনার কাঠির মতো শক্তপাছাটা বেঞ্চের ওপর থেকে সরিয়ে বেঞ্চের প্রাণ বাঁচালাম। বলেই সে অঙ্কুরের দিকে তাকাতেই অঙ্কুর ছেলেটির কাঁধ শক্ত করে চেপে তাকে নিজের সঙ্গে দিয়ে যায়। যেতে যেতে বলে, চলো ভাই তোমাকে আজকে পাছার গল্পকাহিনী শোনাবো, একটু চিপায় তো আসো। ছেলেটিকে অঙ্কুর নিয়ে যেতেই তৃষা একবার প্রেমের দিকে তাকালে। জিন্সের পকেটে হাত গুজে আছে সে, চোখ দুটো অদ্ভুত ঠান্ডা আর ঈর্ষায় হালকা জ্বলে ওঠা। তৃষা ঠোঁট কামড়ে হাসি থামালো। প্রেমের মুখ দেখে মনে হচ্ছে আরও এক সেকেন্ড কথা বলল ওই ছেলেটা বাঁচত না। যদিও জানা আছে চিপাই নিয়ে থেরাপি একটা দিবেই, যাতে পরবর্তীতে সিনিয়র না চিনেই টাঙ্কি মারতে চলে না আসে, আর প্রেম নেওয়াজের বউয়ের দিকে নজর দেওয়ার কথা তো মাথায় ভুলেও না আসে। এভাবে তাকিয়ে আছেন কেন? ভয় পাই নাকি? বলেই নাক কুচকালো তৃষা। প্রেম শব্দ না করে তার হাতটা শক্ত করে টেনে তাকে দাঁড় করাতেই সে চেঁচিয়ে বলল, একটা মারাত্মক খবর আছে। শিমলাকে বলতে হবে, সে আগে আসুক তারপর যাব। ইঁদুরমুখী মুখটা অফ করো দয়া করে। পাপের লেভেল তোমার এক ধাপ বাড়ছে শালি। বাসায় চলো আগে, ফোনটা যদি না ভেঙেছি আজ। শখ কত নিজের নাম্বার দিয়ে আরেক ছেলেকে কল দিতে যাওয়া। দেই তো নি, আমি না আসলো তো দিতেই। তৃষা কি বলবে না না বলবে ভাবতেই হঠাৎ প্রেমকে বলে উঠল, আই লাভ ইউ, বাট আই ওয়ান্ট টু ফাক ইউ মাই ফাকিং উইচ। বলেই প্রেম তৃষাকে টেনে বাইকের কাছে নিয়ে গিয়ে হেলমেটটা পরিয়ে দিয়ে চোখের ইশারায় বাইকে বসতে বলল। সেই শীতল চাহনিতে তৃষার বুক কেঁপে উঠল। মাইরি আজ বোধহয় ডাইরেক্ট দয়ালের দর্শন করিয়ে ছাড়বে এই লোক। তখন সন্ধ্যা রাত। তৃষা প্রেমের সেই বদ্ধ রুমটায় আজকে আবারও পাসওয়ার্ড দিয়ে তা খোলার চেষ্টা করেছে, তবে পারেনি। এখন যেন ওই রুমের পেছনে লুকিয়ে থাকা গল্পটা জানতে তৃষা আরও বেশি আগ্রহী হয়ে উঠছে। আজকে ভার্সিটি থেকে বাসায় আসার পর গোসল করে বাইরে আসতেই একটা শব্দ কানে আসে তৃষার। এক পা দুই পা দরজা খুলে বাইরে আসতেই কোণের শেষ রুমটার দিকে চোখ যায়। প্রেম দরজা লক করে ভেতর থেকে বের হয়েছিল, তবে প্রেম তৃষাকে দেখার আগেই সে রুমের ভেতর চলে যায়। প্রেম বুঝতে পারেনি, বুঝতে পারলে তো অবশ্যই ভেতরে এসে জিজ্ঞেস করত। দুপুরে না খেয়েই লোকটা বের হয়, এখনো ফেরার নাম নেই। তৃষার ইচ্ছে করছে না বাসার সামনের কৃত্রিম বনটা পার করে নেওয়াজ কুটিরে যেতে। সে বই হাতে নিয়ে বারান্দায় বসল, হাতে একটা ইংরেজি বই। বইয়ের 18 নাম্বার চ্যাপ্টারে গিয়ে থমকে যায় সে। কেমন যেন শিহরণ কাজ করে তার। হঠাৎ বাইরে থেকে লুফির চিৎকারের শব্দ শুনতে পায়। ঘেউ ঘেউ করছে সে। তৃষা বইটা রেখে উঠে দাঁড়ানোর আগেই বিদ্যুৎ চলে যায় তার। একটা ভয় গা ঝাঁকুনি দিয়ে উঠে তার। ফোনটা কোথায় পাচ্ছে না। অন্ধকার হাতড়ে কোনোমতে খাটের কাছে যেতেই শুনতে পায় হাঁটার শব্দ। সিঁড়ি বেয়ে কেউ উপরে আসছে। শব্দ বাড়ে,
সঙ্গে তার ভেতরের আতঙ্ক। আচ্ছা, সে কি হাতের বইয়ের গল্পের ভেতরে প্রবেশ করেছে, নাকি সবটা কেবল স্বপ্ন? ভাবতে না ভাবতেই সেই শব্দ হঠাৎ বন্ধ হয়ে যায়। তবে এটাও তো ভয়ের আরেকটা কারণ। তৃষার দরজায় তখনও পাসওয়ার্ড মারা। যেই হোক না কেন ভেতরে আসতে পারবে না। তবে সবটা তৃষার ভুল ধারণা। দরজা খুলে গেল। তৃষা ভয় খাটের কোণে গিয়ে চুপসে বসে থাকে। এমনিতেও প্রত্যুষের সেই সব বিভীষিকাময় অত্যাচারের কথা এখনো ভুলতে পারেনি সে। কখনো পারবেও না। ওইসব তাকে তাড়া করে বেড়াবে। লোকটা লম্বা চওড়া, ছায়া দেখা যাচ্ছে কেবল অন্ধকারে। লোকটি পকেট থেকে একটা সিগারেট বের করল। তা অন্ধকার ধরাতেই এক ঝলক তাকে দেখা গেল। তবে সবটা এত জলদি হলো তৃষা দেখার সুযোগ পেল না। লোকটা সিগারেটের ধোঁয়া ছেড়ে এক পা দুই পা করে এগিয়ে এসে তৃষার সামনে বসতেই সে বলে কেঁপে উঠল, ইউর ফিয়ার গিভস মি প্লেজার। চলবে ইনশাআল্লাহ।